সুপ্রিয় দর্শক, রাত পোহালেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের বিজয়ের এখন 49 বছরে আমরা আছি। আগামী বছর আমাদের বিজয় অর্জনের 50 বছরে পড়ব আমরা। বিজয় দিবসের ঠিক প্রাক্কালে সন্ধ্যা 7:38 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। আপনারা নিশ্চয়ই আমার মতো সবাই সেই ভাষণ শুনেছেন। সে ভাষণে তিনি বলেছেন যে তথাপি 1971-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা বানোয়াট মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে। তিনি বলেছেন সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। জাতির পিতা 1972 সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না বানাতে, কিন্তু পরাজিত শক্তির দোসররা দেশকে আবারও 50 বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। 49তম বছরে এসে এখন বিজয়ের আমাদের কি অর্জন হলো, কি এখনো অর্জন হওয়ার জন্য অপেক্ষা। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরওয়ার সাদি। আমার আমন্ত্রিত অতিথি চারজন আমার সঙ্গে রয়েছেন। গণফোরাম নেতা এবং বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা জনাব কমরেড খালেকুজ্জামান। আমার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের 9 নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীরোত্তম ব্যারিস্টার শাহজাহান ওমর। আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা বীর বিক্রম জনাব মাহবুবউদ্দিন আহমেদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আমি জনাব কমরেড খালেকুজ্জামান আপনাকে দিয়েই, যে আমাদের অর্জনের আর কি বাকি? যেসব অর্জনগুলো ছিল সেগুলোকে আমরা রক্ষা করছি? আমি দুঃখিত। জি, জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম, আমাদের যে অর্জন তা আমরা ঠিকঠাক রেখেছি কি? বিজয় মাসে এবং বিজয়ের 16 তারিখের আগের দিনের আপনাকে, আপনার চ্যানেল 24-কে, আপনার দর্শক এবং শ্রোতা সকলকে বিজয়ের শুভেচ্ছা রইল। আসলে আমাদের এই উন্নত দেশের চাওয়া পাওয়া তো অপরিসীম, কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে 1971 সালে আমাদের চাওয়া পাওয়া তো নির্ধারিত ছিল। সংবিধানে সেগুলোর প্রতিফলন আছে। কেমন দেশ আমরা চেয়েছিলাম? সংবিধান তো রচনা হয়েছে স্বাধীনতার পরে, কাজে সংবিধানের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বোধহয় ঠিকমতো যাচ্ছে না। যাই হোক, 50 বছর হয়ে গেল, আমরা তো অনেক পেয়েছি, আরও আমাদের প্রাপ্য আশা করি, জনগণ আশা করে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের দেশ স্বাবলম্বী হবে, উন্নত থেকে আরও উন্নততর হবে এবং আমাদের দেশ এইভাবে পিছিয়ে থাকবে না। ইনশাল্লাহ আমরা অনেক অগ্রসর হয়েছি, আমাদের জিডিপি অনেক বেড়েছে, আরও বাড়বে, দেশ আরও উত্তরোত্তর উন্নতি লাভ করবে, এই আশা রাখি। না, কিন্তু আপনি বলছেন যে সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা বোধহয় ঠিক মতো যাচ্ছে না। এই বাক্য দিয়ে আপনি আসলে কি বলতে চান? না না, এটা ঠিক না, এটা মিস ইন্টারপ্রেট করবেন না। আমি বলছি যে সংবিধান প্রণয়ন হয়েছে 72 সনে। আমরা যে 71 সনে যে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আমাদের সহসভাপতি নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান, মনসুর আলী এবং আমাদের জেনারেল আর্মি সেনাপ্রধান জেনারেল ওসমানী এবং অন্যান্য সেক্টর কমান্ডের অধীনে, তখন তো আমরা সংবিধানে কি বলে এই নিয়ে যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি দেশের স্বার্থে, দেশ মাতৃকার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের অধিকার আদায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষকে নির্বিচারে হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদির বিরুদ্ধে একটা স্বাধীন জাতি যাতে আমরা সৃষ্টি করতে পারি, স্বাধীন দেশ যাতে আমাদের সৃষ্টি হয়, এই জন্য আমরা যুদ্ধ করেছি। আমি আপনার কাছে আবার আসবো জনাব কমরেড খালেকুজ্জামান। বিজয়ের 49 বছরে এসে এখন না, আমি তো কাটে পাচ্ছি না। জি, জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ, তাহলে
বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা আছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অগ্রগতিও বিশ্বব্যাপী বেশ ভালোভাবেই সাদরে গৃহীত হয়েছে ৪৯ বছরে এসে। তাহলে একটি স্বাধীন দেশের যে স্বপ্ন আপনারা দেখেছিলেন, যে স্বপ্ন দেখে আপনারা যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন কি আপনাদের পূরণ হয়েছে? স্বপ্ন পূরণ হলে তো মোটামুটি ভাবে বলতে গেলে স্বপ্ন শেষ হয়ে যায়, স্বপ্ন থেকেই যায়। স্বপ্ন সুদূর প্রসারী স্বপ্ন, সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নির্দেশে নেতৃত্বে লক্ষ শহীদ জীবন দিয়েছে, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, সেই স্বপ্ন পূরণের দিকে আমাদের অভিযাত্রা থাকবে, আমরা এগিয়ে যাব। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক বাধা, অনেক বিপত্তি এবং তার সাথে সাথে ব্যবস্থাপনার ঘাটতি, নীতিগত ঘাটতি, তারপরে হলো বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড, দুর্নীতি, দুঃশাসন, তার সাথে সাথে অর্থ পাচার, লুটপাট, তার সাথে সাথে একটা কর্তৃত্ববাদী শাসন, যেখানে দল এবং সরকার এক হয় তখন কর্তৃত্ববাদী একটা শাসন। সেই শাসনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে দেখেছিলাম আমরা, যেটা আমাদের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতির ভিতরে আমরা পতিত করেছিলাম, গঠিত করেছিলাম, লিখিত করেছিলাম, সেই বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেই মূল নীতিগুলো থেকে আজকে আমরা অনেক দূরে। আজকে বাঙালির জাতীয়তাবাদের জায়গায় আজকে জাতিসত্তা বিনাশী নানা ধরনের অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। যে ধর্মীয় দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান হয়েছিল, তাকে কবর দিয়েই তো বাংলাদেশ স্বাধীন করেছে। তার বিপরীতে আমরা চেয়েছিলাম একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ হবে, তা হয়নি। আমরা চেয়েছিলাম কার্যকর গণতন্ত্র, গণতন্ত্রের বিভিন্ন রকম সংজ্ঞা আছে। কার্যকর গণতন্ত্র যা মানুষের খাওয়া পড়া, অন্ন বস্ত্র, বাসস্থান এগুলোকে নিশ্চয়তা দেবে, কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে, সেই রকম একটা অধিকারমূলক কার্যকর গণতন্ত্র আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৈষম্যের অবসান। সে বৈষম্য বেড়েছে মানুষে মানুষে, অঞ্চলে অঞ্চলে, এবং ধনী গরিবের পার্থক্য আজকে আকাশ ছুঁবে। এই বাংলাদেশ আমরা চাইনি। আমরা চেয়েছিলাম সুষম, সুন্দর, বৈষম্যহীন, গণতান্ত্রিক স্বপ্নের সোনার বাংলা, যেটা বঙ্গবন্ধু দেখেছিলেন, দেখিয়েছিলেন আমাদের। তার জন্য এখানে মাহবুব ভাইয়ের মতো লোক আছে, এখানে আর একজন যুদ্ধ করেছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি খালেকুজ্জামান ভাই আছেন। তারা সবাই মিলে আমরা যুদ্ধে রত ছিলাম এই স্বপ্নগুলোকে নিয়ে। সেই স্বপ্নগুলো নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো নানাভাবে দলিত হয়েছে, সেই ইচ্ছাগুলো নানাভাবে আজকে বিভিন্নভাবে ছিন্ন ভিন্ন হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ৭২-এর সংবিধানে জনগণের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, তাদের মর্মবাণী সবকিছু সন্নিবেশিত হয়েছিল, প্রতিফলিত হয়েছিল। তার থেকে আজকে আমরা অনেক দূরে আসছি। এই দূরে আসার ফলেই যে প্রশ্নটা আপনি করেছেন যে ৫০ বছর বেশি দিন না জাতির জন্য, আবার কম দিনও না। এই ৫০ বছরে দাঁড়িয়ে আমরা যদি মূল্যায়ন করি, তাহলে আমাদের আত্মজিজ্ঞাসা, আজকে আত্মজিজ্ঞাসা দাঁড়াতে হবে, আত্মসমালোচনা করতে হবে। কেন পারেনি নানা ধরনের কর্মকাণ্ড, নানা ধরনের অপকীর্তি, অপরাধমূলক অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য আমরা পারিনি। আজকে দেখেন পরিষ্কারভাবে আমি বলতে চাই যে আজকে রাজনৈতিক একটা শূন্যতা বিরাজ করছে। কেন? রাজনৈতিক সংগঠন নাই, রাজনৈতিক দলগুলো শক্তিশালী না, সরকার দল বলেন আর বিরোধী দল বলেন। এটা আমরা লক্ষ্য করেছিলাম পাকিস্তান আমলে। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর পর
তারপর লিয়াকত আলী খান হত্যার পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতার ভিতর দিয়ে কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র দেশটাকে জেকে ধরেছিল। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর এবং একই সাথে জাতীয় 4 নেতাকে হত্যা করার পরে মোটা তাকে বলতে চাই, বাংলাদেশের সেই রাজনৈতিক শূন্যতা, সেই আদর্শের কথা, সেই চিন্তার কথা, সেই দর্শনের কথা, সেই মননের কথা, সেই ত্যাগের কথা আজকে অনেক দূরে চলে গেছে। আজকে স্বপ্ন মনে হয় আমার কাছে, ওইগুলো স্বপ্ন মনে হয়। আজকের দিনগুলো দুঃস্বপ্নের দিন। এই দুঃস্বপ্নের ভিতরে কি করে স্বপ্ন নেওয়া যায়? আমি শুধু নেগেটিভ কথা বলতে চাই না, আমি পজিটিভ কথা বলতে চাই। সেই পজিটিভ কথা বলার ক্ষেত্রে যে উপাদানগুলো দরকার, আমার হাতের কাছে সেই উপাদানগুলো আছে, নেই তা না। আমি জানি যে আজকে উন্নয়ন হয়েছে, আজকে উন্নয়ন দৃশ্যমান, কিন্তু এই দৃশ্যমান উন্নয়নে একটা দেশের জন্য, জনমানুষের জন্য সম্পূর্ণ সবকিছু নয়। জি, আমি আপনার কাছে আবারও আসছি। জনাব অধ্যাপক ডক্টর আবু সাইদ, জনাব কমরেড খালেকুজ্জামান, জনাব অধ্যাপক ডক্টর আবু সাইদ বলছেন যে এই বাংলাদেশ তিনি চাননি। তিনি যখন যুদ্ধ করেছিলেন তখন তিনি স্বপ্ন দেখেছিলেন অন্য একটি বাংলাদেশের। আপনিও মুক্তিযুদ্ধ করেছেন, আপনার স্বপ্নের সঙ্গে কি বর্তমান বাংলাদেশ মেলে? সবাই আজকের এই সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাই। আর মাত্র কয়েক ঘন্টা পরেই মুক্তিযুদ্ধ বিজয়ের 49তম বর্ষে আমরা পদার্পণ করব। স্বজন হারানোর সাগরময় বেদনা স্মৃতি আর আকাশ ছোঁয়া গৌরবের অহংকার নিয়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ী হয়েছিলাম। কিন্তু আজ 49 বছর পাড়ি দিয়ে আমাদের বেদনার ক্ষত হয়েছে অনেক গভীর, শোকের রং হয়েছে অধিক নীল, আর গৌরবের আকাশ কৃষ্ণ মেঘে ঢাকা পড়ে আছে। এক বিশাল প্রতিশ্রুতি এবং অঙ্গীকার যেটা নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, এখন এটা যারা নির্মাণ করেছিলেন আগে আমাদের এই শহীদ অনেক করা হয়েছিল। আপনারা শিল্পী, কণ্ঠশিল্পী, গবেষক, রাজনৈতিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সমাজসেবী, সংস্কৃতি কর্মী, এই ধরনের সারা দেশব্যাপী এদের হত্যা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত একবার বাংলা একাডেমি 609 জন প্রাথমিক শিক্ষক, 270 জন মাধ্যমিক শিক্ষক, 59 জন কলেজ শিক্ষক, একজন আইনজীবী কিছু তালিকা করেছিল, এটা বন্ধ হয়ে গেছে। এখন এদেরকে কেন হত্যা করলো? পাকিস্তানিরা এদের লিস্ট নাম জানতো, এদের চেতনার কথা জানতো, কিন্তু আমরা কিন্তু এদের কথাটা স্মরণ রাখিনি বা সেটা গুরুত্ব আমরা দেইনি। আমি শুধু 2-4 জন বুদ্ধিজীবীদের কথা আপনাদের বলবো। শহীদুল্লাহ কায়সার, শহীদ বুদ্ধিজীবী, তিনি বলেছেন তার লেখার এক জায়গায় স্পষ্ট বলতে হবে, স্বাধীনতার অর্থ নয় মুষ্টিমেয় মানুষের প্রাচুর্য, স্বাধীনতার অর্থ সকলের জীবনের সমৃদ্ধি ও প্রাচুর্য। স্বাধীনতার অর্থ নয় কিছু লোক শোষণ করবে আর অধিকাংশ লোক শোষিত হবে। স্বাধীনতার অর্থ শোষণ মুক্ত সমাজ, স্বাধীনতার অর্থ নির্বিবাদ গণতন্ত্র, মুক্ত পরিবেশ, উন্নততর ও রাজনৈতিক ব্যবস্থা। স্বাধীনতার অর্থ বিপুল জনতা সৃজনী উদ্যোগের স্বতঃসাধিত ঝর্ণা ধারা। পরে একটু মিলিয়ে দেখবেন যে এই যে চেতনা যারা গড়ে তুলেছিলেন তার সঙ্গে আজকের বাংলাদেশের চেহারার মিল কতখানি। আরেকজন শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা, তিনি বলেছিলেন 1952 খ্রিস্টাব্দের এই দিনটিতে দেশের তরুণ ছাত্ররা পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল। 21শে ফেব্রুয়ারি শুধু ভাষার জন্য সংগ্রামের দিন নয়, ভাষার জন্য তাদের সেই সংগ্রাম ছিল একটা পুরনো আদর্শের বিরুদ্ধে একটা নবীন আদর্শের সংগ্রাম। পাকিস্তান একটা অছিলা, সে কোনো প্রকার এখানকার বুর্জোয়া শ্রেণী চাচ্ছে এখানকার প্রলেতারিয়েট হিন্দু মুসলমানদের মিলিত শক্তিকে দ্বিধা বিভক্ত করে রাখতে। তারপর তিনি আরো অনেক বিষয় সঙ্গে বলেছেন। শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মুর্তজা, তিনি বলছেন আমাদের দেশে এই যে 3 ধরনের বিদ্যালয়, সাধারণ ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, তাদের মধ্যকার পার্থক্য কেবল পদ্ধতি ও ভাষাগত নয়, অধিকাংশ বিষয়গত ও বটে। সেই জন্য সর্বশেষ পদের দেশে মাদ্রাসা শিক্ষা প্রণালী বিচ্ছিন্ন, বৃহত্তর পৃথিবীর গতিশীলতার সঙ্গে যোগাযোগবিহীন একটা প্রণালী, এতে শিক্ষার্থীদের কুপমণ্ডুক করে তোলে। ইংরেজি কিন্ডারগার্টেন তার ক্ষত পুঁতিগন্ধময়, সেটা বলছেন যে কারণ এর মধ্যে সম্পদের লোভ যুক্ত থাকার ফলে এটা একটা কায়েমি স্বার্থকে কেন্দ্র করে এখন বিরাজ করছে।
শিক্ষার সাধারণ সার্বজনীন উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে আমাদের তুলতে হবে। আরেক শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী বলছেন, কাজেই রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা রাখাই সঙ্গত। ধর্মকে রাষ্ট্রের সঙ্গে যুক্ত করলে বা রাষ্ট্রের ভিত্তিকে ধর্মীয় করতে চাইলে অনেক অসুবিধা দেখা দিতে পারে। জনাব কমরেড খালেকুজ্জামান, আজকে প্রধানমন্ত্রী যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে এই দেশে ধর্মের নামে কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। শৃঙ্খলার প্রশ্ন না, ধর্মের সঙ্গে রাষ্ট্রের সংযোগ থাকবে না, এটাই তো ছিল অঙ্গীকার। ফলে এখন আমি যে কথাগুলি বললাম, বুদ্ধিজীবীদের এই বক্তব্য, এরাই তো চেতনা গড়ে তুলেছেন, যে কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে আজকে কি তার সঙ্গে কিছু সাইদ ভাই বলার চেষ্টা করেছিলেন? তাহলে যে শহীদুল্লাহ কায়সার যে বলছিলেন যে একদল শোষণ করবে আর অধিকাংশ লোক শোষিত হবে, এই বাংলাদেশ তো এই চেতনা তো তারা গড়ে তোলেন নাই। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা কি? আজকে বাংলাদেশের অবস্থা হলো 22 পরিবারের বিরুদ্ধে লড়াই হয়েছিল, এখন 2200, কেউ বলে 22,000 পরিবার তৈরি হয়েছে। 7.5 কোটি মানুষের ব্যাংক হিসাব গড় সঞ্চয় 625 টাকা। আর অন্যদিকে এই করোনা কালে মানুষ যখন চাকরি হারাচ্ছে, দরিদ্র হয়ে যাচ্ছে, তখন 1,19,000 কোটিপতির সঙ্গে 3,412 কোটিপতি যুক্ত হয়েছে। এবং অতি ধনী সৃষ্টিতে আমরা বিশ্বে এখন প্রথম। এবং 10 বছরে 6,00,000 কোটি টাকা পাচার হয়েছে, প্রতি বছর 50,000 কোটি টাকা পাচার হচ্ছে। দ্বিতীয় বাড়ি বেগমপাড়া। এখন আমাদের একদল লোক, তারা কিন্তু আর দেশপ্রেমিক নেই, তারা বিশ্বপ্রেমিকে পরিণত হয়েছে। বিভিন্ন দেশে বাড়ি, বেগমপাড়া, দুনিয়া দেশে দেশে তাদের সম্পদ। তারপরে পুরনো আদর্শের বিরুদ্ধে, যেটা আমি আগে উল্লেখ করেছিলাম, আনোয়ার পাশার বক্তব্য। জি, যান্ত্রিক ত্রুটি, আমরা ওনাকে শুনতে পাচ্ছি না। জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব কমরেড খালেকুজ্জামান বলছিলেন যে দেশে বৈষম্য বাড়ছে, অতি ধনীয় সৃষ্টি হচ্ছে দ্রুত, এবং অনেকেই দেশ থেকে টাকা পাচার করছে, এবং মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন শহীদ বুদ্ধিজীবী, তাদেরও এই চিন্তা তারাও ভাবেননি, এমন দেশ তারা দেখতে চাননি মুক্তিযোদ্ধারা। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ আজকে আমাকে আপনাদের টক শোতে আহ্বান করার জন্য। আজকে আমরা 49 বছর পেরিয়ে 50 বছরে পদার্পণ করব আগামীকাল। এই 50 বছর আগে আমরা যখন লড়াই শুরু করেছিলাম, তখন কিন্তু বঙ্গবন্ধু আমাদের নেতৃত্বে ছিলেন, এবং যে সমস্ত কথা আমাদের বুদ্ধিজীবীরা বলছেন এখন বা তখনও বলতেন, তার ঘোরার কথা কিন্তু বঙ্গবন্ধু নিজেই বলে গেছেন। তিনি এই সমাজকে, এই দেশকে, এই স্বাধীন রাষ্ট্রকে একটা শাসনতন্ত্র উপহার দিয়েছিলেন, যে শাসনতন্ত্রে বলা হয়েছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে আপনার ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এগুলো কিন্তু বিশেষভাবে বাধাপ্রাপ্ত হলো 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো। চিন্তা করুন, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে কিন্তু আমরা এভাবে পথহারা হতাম না। কারণ যারা আমাদের দেশকে স্বাধীন দেখতে চায়নি, তারাই 75-এর ঘটনা ঘটিয়ে আমাদের দেশের অগ্রগতির যাত্রাটা উল্টো পথে শুরু করে দিয়েছিল, যার ফলে আমরা 20 বছরে শুধুই দেখেছি অন্ধকার। যে অন্ধকার পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 96 সালে যখন ক্ষমতা এলেন, তখন এই 20 বছরের সমস্ত জঞ্জাল পরিষ্কার করতে তার অনেক সময় চলে গেছে, এবং সেই জঞ্জাল পরিষ্কার করতে গিয়েও তিনি মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয়েছেন। সেই বাধাপ্রাপ্তি পেরিয়ে, বাধার সমস্ত অচলায়তন ভেঙে তিনি 2009 সালে যখন ক্ষমতায় আসতেন, তখন কিন্তু আমরা আবার নতুন করে উন্নয়নের গতিধারা দেখতে পেলাম। যে উন্নয়নের গতিধারা বঙ্গবন্ধু কিন্তু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, এবং তিনি শুধু স্বপ্নই দেখাননি, তিনি যে স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্র সৃষ্টি করার, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে বাঙালি স্বপ্ন দেখতে পারে এবং বাঙালি স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই বাস্তবায়নকে বাধা করার কারণে আমরা অনেকটা পেছনে চলে গেছি, কিন্তু সেই পেছনের বাধা কাটিয়ে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে উন্নয়ন দিয়েছেন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়েছেন, এবং ধর্ম নিরপেক্ষভাবেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। কিন্তু আমার দেশের
সাধারণ মানুষের ভিতর বেশিরভাগ হচ্ছে আপনার মুসলমান। তাদের যে চিন্তাধারা সেটা অত্যন্ত লিবারাল, কিন্তু এদের মধ্যে যারা ধর্মান্ধ আছেন, যারা ধর্মকে ব্যবসা হিসাবে দেখতে চান, যারা ধর্ম ব্যবসা করে এই দেশকে লুটপাট করতে চান, তারা কিন্তু বসে নেই। তারা আজকে ধর্মের নামে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ধ্বংস করতে চায়, যে ভাস্কর্য কিন্তু তারা নিজেরাও শুরু করেছিল, যে ভাস্কর্য জিয়াউর রহমানেরও একটা বাংলাদেশে আছে, যে ভাস্কর্য সারা পৃথিবীতে মুসলমান দেশে পর্যন্ত আছে, সেখানে নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই, সেগুলো নিয়ে তাদের কোনো চিন্তা বা দুর্ভাবনা নেই। তাদের সব দুর্ভাবনা বঙ্গবন্ধু তার ভাস্কর্য থাকবে। আসল ঘটনা হলো বঙ্গবন্ধুর নামের সঙ্গে যে উন্নয়ন, যে একটা সভ্য জাতিসত্তা এবং একটা দুর্বিনীত বাঙালি জাতি গড়ে তুলেছিলেন তিনি, যে দুর্বিনীত বাঙালি জাতি মাত্র 9 মাসের মাথায় পাকিস্তানের মতো একটা শক্তিশালী আর্মিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে নতজানু করে বাঙালিদের হাতে আপনার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিল, তেমনি একটা জাতি কিন্তু তিনি সৃষ্টি করেছিলেন তার দীর্ঘ 22 বছর 23 বছরের সেই সংগ্রামী জীবনের মধ্য দিয়ে। সেই সংগ্রামকে যারা পছন্দ করেনি এবং সেই সংগ্রামের মাধ্যমে যারা দেশকে উন্নতি হোক সেটা দেখতে চায়নি, এবং এই সংগ্রামের মাধ্যমে দেশটা সকল সাধারণ মানুষের জন্য একটা সুন্দর থাকার বসবাসের স্থান হয়ে সৃষ্টি হোক, সেটা যারা দেখতে পায়নি, তারাই কিন্তু আজকে মাথা ব্যথা। তাদেরই সব বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা কিছু না কিছু একটা করতে চায়, কারণ তারা জানে তাদের সাধারণ মানুষের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের দল হিসাবে তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে, কারণ তারা দেশের জনগণের উন্নয়নে বিশ্বাস করে না, তারা নিজেদের উন্নয়নে বিশ্বাস করে। যে কারণে বিগত বছরগুলোতে যে সমস্ত দল এই দেশে রাজনীতি করত তাদের প্রায় ধ্বংসাবশেষ আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই যে একদিকে রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থানের সম্পূর্ণরূপে মানে বলতে গেলে অবস্থান নেই, সেই অবস্থা প্লাস তারা তাদের সময়ে বহু চেষ্টা করেও এই দেশের মানুষকে উন্নয়ন দিতে পারেনি। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত জায়গায়। জি, জনাব মাহবুবুদ্দিন আহমেদ বিক্রম, আমি আপনার কাছে যাব, আমাকে একটা বিরতিও নিতে হবে, কিন্তু আমি বিরতিতে যাওয়ার আগে বীরুত্তম জনাব ব্যারিস্টার শাহজাহান ওমরের কাছে একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী একটি অভিযোগ করেছেন যে দেশকে আবারও 50 বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখনকার পরাজিত শক্তির দোসররা। আপনি এই অভিযোগের বিষয়ে কি বলবেন? এটা কি করে সম্ভব? জাতি 50 বছর পেরিয়ে গেল, আমাদের পদ্মা মেঘনা থেকে অনেক জল গড়িয়ে গেল, পিছনে নিয়ে যাবে কেমন করে? নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। তবে প্রতিবন্ধকতা হতে পারে। তো আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমার মনে হয় আমরা যখন যুদ্ধ করেছি তখন আমাদের চেতনা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে সংবিধান রচনায় যে 4 মূলমন্ত্র, এইগুলি আমরা তখন শুনিও না, জানিও না, তবে একটা জিনিস বুঝেছি যে গণতন্ত্র, এবং গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র থাকে, অসাম্প্রদায়িকতাও থাকে, ন্যাশনালিজমও থাকে। কাজে আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এইটাই ছিল আমাদের স্লোগান, ন্যাশনালিজম থাকে। কিন্তু আপনি তো 17 এপ্রিল মুজিবনগর সরকার, আপনি জানেন, আপনি যেহেতু 9 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন, তাহলে যে সরকার তখন গঠন করা হয়েছিল তারা কি মূলনীতি করছে, কোন কোন বিষয়গুলো মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করছে, সেসব বিষয় নিশ্চয়ই আপনার অজানা নয়। তাহলে আপনি কেন বলছেন যে 4 মূলনীতির বিষয়টি আপনার অজানা? চার মূলনীতি পাইলেন কোথায় ভাই? এরা তো পাইলাম 72-এ, 71-এ পেয়েছি। 4 মূল মন্ত্রে আমি তো বিরুদ্ধে নয়, আমি বলছি যে সংবিধান রচনা হয়েছে স্বাধীনতার পরে, স্বাধীনতার আগে তো রচনা হয়নি, আমি সেইটা বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, 6 দফা, তার আগে আন্দোলন, জাতিকে প্রস্তুত করে তোলা, 7ই মার্চের ভাষণ, তো মানুষের অধিকার রক্ষা করার জন্যই তো, অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যুদ্ধ করেছি।
এখানে ভুল বোঝাবুঝির কিছু নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে 50 বছরের পরও যে 50 বছর পরেও পিছনে নিয়ে যাবার কিছু লোক চেষ্টা করতেছে, সেখানে বঙ্গবন্ধুকে আমরা সকলেই সম্মান করি, শ্রদ্ধা করি। তো বঙ্গবন্ধুর নামে আমি প্রস্তাব করি যে যেরকম দিল্লিতে কুতুব মিনার আছে, বঙ্গবন্ধুর নামে এটা ওইরকম মিনার হোক। যেরকম ফ্রান্সে আইফেল টাওয়ার আছে, সেখানে মুজিব টাওয়ার হোক। যেরকম নিউ ইয়র্কে আছে লিবার্টি অফ স্ট্যাচু, বঙ্গবন্ধুর নামে সেই লিবার্টি অফ স্ট্যাচু হোক। ঠিক আছে, আর ভাস্কর্য লিবার্টি অফ স্ট্যাচু সেখানে কিন্তু একজন মানুষের অবয়ব আছে, মশাল হাতে নিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছেন। তাহলে বঙ্গবন্ধু তো একজন মানুষ, ওখানে একজন নারীর একটি ভাস্কর্য আছে, বঙ্গবন্ধু পুরুষ, দুজন, তাহলে তো একই হলো। তাহলে এই বঙ্গবন্ধুর পরিবর্তে মিনারের প্রশ্ন কেন আপনার মাথায় এলো? আপনি তো ভাস্কর্য সমর্থন করছেন, তাহলে মানুষের অবয়ব বানানো যাচ্ছে আপনার চিন্তায়? না, বলছি এইগুলি করা যেতে পারে। আর ভাস্কর্য করবে কিনা সেটা মাননীয় প্রধানমন্ত্রী আলেমুলামার সঙ্গে আলোচনা করে যেটা ভালো সেইটাই করবেন, এই আমি বিশ্বাস করি। আমি একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে অনেক বিষয় আছে আলোচনা করব। আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারা আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলছেন যে আলেমদের সঙ্গে আলাপ আলোচনা করে ভাস্কর্য বিষয়ে সরকার যা ভালো মনে করে করতে পারে। আপনার কি মন্তব্য এই প্রসঙ্গে? আমার সব ব্যাপারেই ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নাই। আমার তো একটা কনস্টিটিউশন আছে, শাসনতন্ত্র আছে। সেই শাসনতন্ত্রে তো আমাকে কোথাও ভাস্কর্য তৈরি করতে বাধা দেয় নাই। এবং এটা এমন না যে দুনিয়ার আর কোথাও নেই, অন্য কোনো মুসলিম রাষ্ট্রেও নেই, একমাত্র বাংলাদেশি মুসলিম রাষ্ট্র যেখানে আছে, এরকম তো না। এবং বাংলাদেশে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যই নেই, ভাস্কর্য হলো, এর আগে তো অন্য লোকের ভাস্কর্য হয়েছে। সুতরাং এগুলো সমস্ত চিন্তা ভাবনা করেই তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার প্রধান হিসাবে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন রাষ্ট্রনায়ক হিসাবে তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন। এবং বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিলেন, এই দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়ে গেছেন এবং এই দেশের 7.5 কোটি মানুষকে তিনি এই দেশ স্বাধীন করার কাজে উদ্বুদ্ধ করেছিলেন। অনেক ধন্যবাদ জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর। জনাব মাহবুবুদ্দিন আহমেদ বলছেন যে সংবিধানে এই বিষয় নিয়ে, ভাস্কর্যের নির্মাণের বিষয় নিয়ে আলাপ আলোচনা করার বাধ্যবাধকতা সরকারের উপরে নেই। তাহলে কেন আপনি বলছেন যে আলেমদের সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত? জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, জনাব মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম বলছেন যে ভাস্কর্য নির্মাণ বা এ বিষয়ে শাসনতন্ত্রে কোনো ধরনের বাধা নেই, বা এই বিষয় নিয়ে তাহলে কেন আলেমদের সঙ্গে আলোচনা করে একটা মীমাংসায় যেতে হবে সরকারকে? জি, জনাব অধ্যাপক ডক্টর আবু সাইদ, বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, জনাব মাহবুবুদ্দিন আহমেদ বলছেন যে ভাস্কর্য নির্মাণের বিষয়ে কোনো বাধা শাসনতন্ত্রে নেই এবং এ নিয়ে আলোচনা করার জন্য সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু বীরোত্তম ব্যারিস্টার শাহজাহান ওমর মনে করছেন বর্তমান পরিস্থিতিতে আলেমদের সঙ্গে সরকারের বসা উচিত। আপনার কি মত? দেখেন, আমি খুব শর্টকাট কথা বলে পরে যদি সময় দেন 1 মিনিট দিবেন। আমার কথা হলো, আলাপ আলোচনার অর্থই হলো কৌশল খোঁজা। এই কৌশল খুঁজতে খুঁজতে কৌশলটাই মূল লক্ষ্যকে খেয়ে ফেলে দেয়। সেই জন্য বঙ্গবন্ধুর কথা একটা বলে আমি শেষ করবো, নীতির প্রশ্নে কোনো আপোষ নাই। কার সাথে আপনি আলাপ করছেন, তারা কারা, এটা ভাবতে হবে, এটা বুঝতে হবে এবং সেই আলাপ আলোচনাটা কেন, এটা আমার প্রশ্ন থেকে গেল।
সংবিধানের 24 অনুচ্ছেদে পরিষ্কারভাবে আছে যে স্মৃতি, সৌধ, ভাস্কর্য কিংবা প্রত্নতত্ত্ব এ সমস্ত রক্ষা করার দায়িত্ব সরকারের, ভাঙার দায়িত্ব না। তাহলে আর্টিকেল 24-এ যেটা আছে সংবিধানে, সেই সংবিধান মোতাবেক সরকার কেন এগুলো রক্ষা না করে আলাপ আলোচনা যাচ্ছে, এই জায়গাটা আমার প্রশ্ন। এই আলাপ আলোচনাটা করা হলো, যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যত কথাই বলুন না কেন, আমি বুঝি যে এটা একটা দুর্বলতা। জি, আমি আপনার কাছে আবার আসবো জনাব কমরেড খালেকুজ্জামান। এই যে আলোচনায় বসার যে কথা বা সরকার বসবে, সেটি সরকারের একটি দুর্বলতাই মনে করছেন মুক্তিযোদ্ধা ডক্টর আবু সাঈদ, আপনার কি মত? না, উনি শুনতে পাচ্ছেন না। জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে আলেমদের সঙ্গে ভাস্কর্য বিষয়ে যদি সরকার আলোচনায় বসে, তাহলে এটিকে সরকারের দুর্বলতাই মনে করছেন অধ্যাপক ডক্টর আবু সাঈদ, কিন্তু আপনি বলছেন যে আলোচনায় বসা উচিত সরকারের। কি বলবেন আপনি এখন? না, দুর্বলতা ভাববেন কেন? একটা ইংলিশ একটা কথা আছে যে পাবলিক রিভালশন, জনমতকে উপেক্ষা করা ঠিক নয়। আর বঙ্গবন্ধুর ব্যাপারে তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা এমন এক জাতি, আমাদের দুই সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সাহেবকে আমরা হত্যা করেছি। আমরা সেই জাতি, যখন 75-এ দেশে কলহ, অন্যায়, অত্যাচার, লুট, খুন বন্ধ হয়ে গেছে, তখন তাকে মেরে ফেলা হলো। আবার জিয়াউর রহমান যখন দেশে উন্নয়ন করলো, ধাপে ধাপে দেশ উন্নতির দিকে চললো, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো, তখন তাকে আমরা মেরে ফেলছি। কাজে এখানে কি বলা যাবে? আজকালকার গণতন্ত্র, আপনারা 2008 সালে নির্বাচন দেখেছেন, আর্মিরা যাকে ভোট দিয়েছে সে হয়েছে। 14 সালে বিনা নির্বাচনে হয়েছে। 18 সালে ভোট দিতে হয়নি। আমি শাহজাহান ওমর 4 বার এমপি হয়েছি। আপনারা শুনে আশ্চর্য হবেন, এবার আমি পেয়েছি 6,000 এবং যিনি বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন 1,31,000। আমি যারা মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ না করলে হয় রাজাকার, আর যারা রাজাকার তারা আওয়ামী লীগ করলে হয় মুক্তিযোদ্ধা। এখন আমাকে তো বীরুত্তম বলতে কেমন যেন শঙ্কিত বোধ করি। আমি বোধহয় বীর অধমের তালিকায়, কারণ 16ই ডিসেম্বর আমাদেরকে দাওয়াত করা হয় না, 26শে মার্চ আমাদেরকে দাওয়াত করা হয় না, 21শে নভেম্বর আমাদেরকে দাওয়াত করা হয় না। এমনকি গলফ ক্লাবের আমার একটা পারমিশন ছিল যে গলফ খেলবো ক্যান্টনমেন্টে, সেটাও আমার উড্ড করা হয়েছে। থ্যাংক গড সাবেক সেনাপ্রধান বেলাল সাহেব আমাদেরকে সিএমএইচে চিকিৎসা করার সুযোগ দিয়েছিলেন। বর্তমান সেনাপ্রধান আমাদেরকে একটি স্বাস্থ্য কার্ড দিয়েছেন। তো কি বলা যাবে আর? গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্র বর্তমানে দেখা যায় না। রাজাকার হইলে ভোট পায়, আর বীর মুক্তিযোদ্ধারা তারা ভোট পায় না। আমি আবারও যে ব্যক্তি আমার সঙ্গে 2001-এ নির্বাচনে পাইছে 21,000, আমি পেলাম 60,000, সে পাইল 1,31,000, আমি পেলাম 6,000। এই গণতন্ত্র তো দেশের মানুষ আশা করে না। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব কমরেড খালেকুজ্জামান, আমি আশা করছি যে আপনি না, আমি ওনার কাছে যেতে পারছি না। জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, তাহলে এই যে আমাদের বিজয়ের 49 বছর এখন, আমি কি জনাব কমরেড খালেকুজ্জামান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছে যাওয়ার চেষ্টা করছি, না ওনাকে আমি পাচ্ছি না। আপনি হ্যাঁ, এই যে জনাব অধ্যাপক, আপনি কথা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। জনাব মাহবুবউদ্দিন আহমেদ এবং জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ দুজনই শাসনতন্ত্রের উদাহরণ টেনে বলেছেন যে ভাস্কর্য সৌধ রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর বলছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিষয়ে আলেমদের সঙ্গে সরকারের বসা উচিত, কিন্তু অধ্যাপক ডক্টর আবু সাঈদ বলছেন যে না, এই বসাটা হবে সরকারের দুর্বলতার পরিচয়। আপনি এই বসার যে প্রসঙ্গ এলো আলোচনার, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মুক্তিযুদ্ধের মূল চেতনা যত দুর্বল হবে, অপ্রাসঙ্গিক বিষয় ততই সামনে চলে আসবে।
তাহলে আমাদের এখানে বর্তমানে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকার স্বার্থ সুবিধার নিয়ে মাথা ঘামানো হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বাংলাদেশ হারিয়ে ফেলছি। মুক্তিযুদ্ধের 9 মাসে কোনো স্বাধীনতা না করে সমস্ত একটা বন্ধন ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেই চুরি ডাকাতি রাজধানী ছিল না। আর আজকের বাংলাদেশের অবস্থা কি? আজকের বাংলাদেশে যদি দেখেন যে এই বছর এখন 1 বছর পুরা না হইতেই 10 মাসে প্রায় 4,500 নারী ধর্ষিত হয়েছে। নোয়াখালীর একটা গ্রামের মধ্যরাতে দর ভেঙে মা বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। 10ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে মা যখন যাচ্ছে বখাটে উত্তেজিত করার প্রতিবাদ করার মারধর করছে। গাজীপুরে ভাই বোন রিক্সা যাওয়ার সময় বোনকে ছিনিয়ে নিয়ে তোদের বাংলাদেশ এবং বাজার কবলিত বাংলাদেশের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়েছি। ফলে এখন যেটা দাবি কিন্তু বিশাল বাংলার বুক জুড়ে 16 কোটি মানুষের মানবিক একাত্মতার সংযোগ সেতু যে ভেঙে আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি আবারও আপনার কাছে ফিরবো আশা করছি। জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল। কাজে মুক্তিযুদ্ধের চেতনা যদি বলা হয় যে সেই চেতনা বিবর্ণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এর দায়ভার আওয়ামী লীগকে নিতে হয়, কি বলেন আপনি? আপনি আমাকে প্রশ্নটা যদি করে থাকেন তাহলে আমি এর উত্তরটা দিতে চাই। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ আমরা যারা করেছিলাম তারা কিন্তু আলেমদের সঙ্গে আলাপ করে মুক্তিযুদ্ধ করি নাই, এবং বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধ সরকার দ্বারা পরিচালিত, এবং এই মুক্তিযুদ্ধই বাংলাদেশের জন্য চিরায়ত এবং চিরকাল থাকবে। এই মুক্তিযুদ্ধের চেতনা চিরকাল থাকবে এবং মুক্তিযুদ্ধের চেতনার দ্বারাই বাংলাদেশ শাসিত হতে হবে, এটাই আমি বিশ্বাস করি। এবং এই ধারণায় যারা বিশ্বাস করে না তাদের এই সমস্ত দেশ শাসনের ব্যাপারে আলাপ আলোচনা তাদের সঙ্গে করার কোনো প্রয়োজনীয়তা সরকারের আছে বলে আমি মনে করি না। এবং এটা আমি দৃঢ়ভাবে মনে করি যে মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধকে অগ্রসরমান করবে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, মুক্তিযোদ্ধাদের নিয়ে এই দেশ শাসন করবে, এবং যারা অপোজিশনে কাজ করবে তাদেরও মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে মেনে নিয়ে এই দেশ শাসন করতে হবে। সুতরাং এর মাঝখানে আলেমদের সঙ্গে ভাস্কর্য নিয়ে আলাপ করতে হবে এর কোনো স্কোপ বা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জনাব ব্যারিস্টার শাহজাহান ওমর, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরও নিশ্চয়ই দায়িত্ব বর্তায় মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করার, এবং তখন দল হিসাবে যারা নেতৃত্ব দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বুকে হাত দিয়ে বলে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদেরই নিশ্চয়ই সবারই দায়িত্ব যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশে সমুন্নত রাখার। কি বলবেন আপনি? পাকিস্তানে ছিলাম, সেখান থেকে পাকিস্তান আর্মি থেকে আমি সিয়ালকোট বর্ডার থেকে জম্মু এসে আমি 8 থিয়েটার রোড ক্যালকাটায় এসে সেখান থেকে 9 সেক্টরে পোস্টিং হয়ে সৈন্য সামন্ত নিয়ে আমি আগস্ট মাসে বরিশালে এসেছি এবং বরিশাল সেক্টরে আমি কমান্ডার ছিলাম, এবং 8ই ডিসেম্বর বরিশালকে আমরা শত্রুমুক্ত করি। আমার চেতনা আলাদা, আমার চেতনা গণমানুষের দাবি অধিকার প্রতিষ্ঠিত করা। তো ওই সময় চেতনা ছিল পাকিস্তানিদের হটাও, পাকিস্তানিদের অন্যায় অত্যাচার, লুট, ধর্ষণ, খুন, আগুন এগুলি বন্ধ করতে হবে এবং ওদেরকে বঙ্গোপসাগরে ফেলে, ওই বঙ্গবন্ধু বলছিল ওদেরকে পানিতে মারবো, ভাতে মারবো, আগুনে মারবো, সেইভাবে মারা। এইটাই ছিল আমাদের চেতনা। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে দায়িত্ব আমরা দিয়েছি গণতান্ত্রিক দলের কাছে। বঙ্গবন্ধু দেশে ফিরে আসছে, দেশ চালাবে বঙ্গবন্ধু এবং তার মন্ত্রিপরিষদ, তার সভাসদ। সেইখানে আমরা যারা সৈনিক, আমরা যারা মুক্তিযোদ্ধা, কেউ আমরা ক্যান্টনমেন্টে চলে গিয়েছি, কেউ ব্যবসা করে শুরু করেছি, কেউ চাকরি করেছি। আমাদের দেশ পরিচালনার কোনো এখতিয়ার নাই, ছিলও না। আমরা বঙ্গবন্ধুকে দায়িত্ব দিয়ে আমরা আমাদের বা অবস্থানে আমরা চলে গেছি। অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর আবু সাঈদ। আপনি সংবিধানের অন্যতম প্রণেতা, যে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বীরোত্তম ব্যারিস্টার শাহজাহান ওমর বলছেন, আপনি কি তার সঙ্গে একমত? ওনার কথাগুলো পরিষ্কার বুঝতে পারি নাই, তবে একটা কথা আমি বলি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝি?
মুক্তিযুদ্ধের চেতনা একটা হলো থিওরিটিক্যাল দিক, নীতিগত দিক, আর একটা ব্যবহারিক দিক। ব্যবহারিক দিক হলো অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান। এগুলো সংবিধান আর্টিকেল 2 এবং 3, 2 রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 মৌলিক অধিকার। এইগুলো হলো মুক্তিযুদ্ধের চেতনা। আমার বলার অধিকার চাই, আমার চলার অধিকার চাই, আমার কর্মের অধিকার চাই, আমার শিক্ষার অধিকার চাই, আমার স্বাস্থ্যের অধিকার চাই। এই সব অধিকার এবং বাক স্বাধীনতা চাই, চিন্তা বিবেকের স্বাধীনতা চাই। এগুলো আমাদের মৌলিক অধিকার। এগুলো, এই অধিকারগুলোই হলো গণতন্ত্রের একটা সমুজ্জ্বল রূপ। জি, অনেক আরেকটা ধন্যবাদ। কি, আমি ব্যবহারিক অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। জনাব কমরেড খালেকুজ্জামান, আপনার জন্য 30 সেকেন্ড, আপনার শেষ কথাগুলো শুনি। আমি যেটা আগের কথাগুলি বলতে পারিনি, আর শুনিও নাই পুরাটা। যেটা বলছিলাম যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা হারিয়ে ফেলেছি এবং হানাদার রাজাকার কবলিত বাংলাদেশের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়ে গেছি। ফলে আজকে যে কথা যেটা দরকার সেটা হলো ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়ার জন্য কোনো পন্থা বা পথ আবিষ্কার করার দরকার নাই। মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, যেটা প্রথম অঙ্গীকার হয়েছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জনাব মাহবুবউদ্দিন আহমেদ, আপনার জন্য 20 সেকেন্ড, আপনার 2 বাক্য শুনে আমরা অনুষ্ঠানের রীতি টানবো। জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনার 2 বাক্য শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি যেটা আগেও বলেছি, এখনো বলছি, বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন দেশ স্বাধীন করা, আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু কন্যা দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। সেই উন্নয়নের পথে আজকে আমরা দিগন্ত উন্মোচিত করছি। বাংলাদেশে পদ্মা ব্রিজের মতো ব্রিজ চালু হতে যাচ্ছে। সুতরাং আমাদের এখন পেছন ফিরে তাকানোর সময় নেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মহান বিজয় দিবসের ঠিক অল্পক্ষণ আগে 4 জন মহান মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে বসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।